হ্যালো ডেভেলপার কমিউনিটি, আশা করি সকলে ভালো আছেন। আমার সাথে আজকে গেস্ট হিসাবে আছে হচ্ছে একটা কোম্পানিতে জব করা, ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে জব করা ওমর ফারুক ভাই। সো ওনার সম্পর্কে একটু পরে আমরা জানবো। সো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। সো আজকের পডকাস্টের মেইন টপিক হচ্ছে আসলে ফিউচার ইন ডেভেলপার তো আছেই, কিন্তু আমরা আজকে একটু ভয় দেখাবো আসলে অ্যাকচুয়াল মার্কেটটা আসলে কিরকম, প্রথম 1-2 বছর আপনাদের সাথে কি কি বিহেভিয়ার গুলো আপনারা ফেস করবেন। সো এই বিষয়গুলা তার নিজের বাস্তবিক উদাহরণ দিয়ে আছে সে বুঝাবে, সে জানাবে তার সাথে আসলে কি ঘটে, বা যারা নতুন তারা আসলে কিরকম ভাবে এই যাত্রাটা অতিক্রম করবে, এই পথটা অতিক্রম করবে। সো এই ওভারঅল বিষয়গুলা নিয়ে আসলে আজকে কথা বলবো। একটু ভয় পাবেন প্রথমে, কিন্তু শেষে হয়তোবা আপনারা আশার বাণী পাবেন যে হ্যাঁ, আপনারা যদি একটু 2-3 বছর এক্সপিরিয়েন্স হন তাহলে আপনারা আসলে ফিউচারটা আপনাদের কিরকম হবে। সো ওমর ফারুক ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমি আসলে আপনি মোটামুটি আমি জানি একটা বড় কোম্পানিতে জব করেন। সো আপনি ওভারঅল হচ্ছে কোন ব্যাকগ্রাউন্ডের, সেটা যদি আমাকে প্রথমে বলতেন। আমি একদমই সে মানে ভিন্ন ধরনের একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। স্কুল না, কলেজ না, সিএসসি তো নাই। আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। কওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে মূলত। তো এটাই আমার মানে ছোট্ট পরিচয়। তো আমি কওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এই লাইনে আসছি, এই আচ্ছা আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। তার মানে এইখানে আপনি কাউমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে এই লাইনে আসছেন এবং এই লাইনে আলহামদুলিল্লাহ জব করতেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন বলতে পারি। যেমনই রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা দর্শকের উদ্দেশ্যে এই জিনিসটা ক্লিয়ার করতে পারি যে এই সেক্টরে আসাটা যে আপনার সিএসসি ব্যাকগ্রাউন্ডের হবে, বা সিএসসি ব্যাকগ্রাউন্ড বা মানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। এটা আপনার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আপনি। আচ্ছা, এটা একটু দর্শক ক্লিয়ার হলেন আপনারা আপনারা আর আমার ভিডিও থেকে কিন্তু অবশ্যই উপকৃত হবেন আপনারা। সো সো এই জিনিসটা কন্টিনিউ দেখতে থাকবেন যতগুলা পডকাস্টে আসুক না কেন। আচ্ছা, এটা ক্লিয়ার হলো দর্শক যে কাউমি মাদ্রাসা থেকে আসেও একটা আইটি সেক্টরে দাপটের সাথে কাজ করা যায়। আচ্ছা, সো আপনি আসলে আইটি সেক্টরে আসছেন, অবশ্যই কোর্স করছেন তাই না ভাই? জি, জি। আচ্ছা, কোর্স কোথা থেকে করছেন যদি একটু বলতেন, একটু বিস্তারিত কোর্স সম্পর্কে যদি আমাদেরকে একটু বোঝাতেন বা জানাতেন। আচ্ছা। কোর্স কোর্স সম্পর্কে বলতে গেলে হচ্ছে আমরা যারা সিএসসি তে নাই বা হচ্ছে স্কুল কলেজে নাই তাদের জন্য আমি সবথেকে বেশি হেল্পফুল কোর্স হিসেবে দেখি যেটা সেটা হচ্ছে আমি যেটা থেকে শিখছি লাইফ, মানে এক্সপিরিয়েন্স, যেটা একদম লাইফ এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে প্রোগ্রাম হিরো যে কোর্সটা বর্তমানে আছে। এটা অনেক মিশ্রিত প্রতিক্রিয়াও আছে, কিছু পজিটিভ আছে, নেগেটিভ আছে। তো যারা ঢুকতে পারছে এবং তাদের যে ক্রাইটেরিয়া ওইটা ফুলফিল করতে পারছে, তাদের কাছে এটা কোনোদিনও নেগেটিভ হতে পারে না। আচ্ছা এটার যে একটা ফলাফল তারা যেভাবে বলছিল, আমি জানি এখানে অনেক মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকেই বলে যে টাকার ধান্দায় করে, তারা হচ্ছে এটার জন্য করে, ওটার জন্য করে। তো আমি যদি নিজের লাইফে যদি এটার মানে এক্সাম্পল পাওয়া যায়, যে আমি নিজেই তো এখান থেকে কোর্স করছি, এখন আমি নিজেই তো এখান থেকে চাকরি পাচ্ছি, মানে করছি এখন। তো আমি এখানে খারাপ বলার কিছুই নেই। আমি জানি, আমি বাইরে অনেক দেখছি, এবং এটা কেন হয় এটা আমি একটু করে বলতেছি। যে কেন মানুষ প্রোগ্রামিং কোর্স গুলা বা হচ্ছে ওখানে ক্যান্ডিডেট গুলোকে খারাপ বলে বা ওখানে কিছুই শেখানো হয় না, এই কথাটা বলে। তো পজিটিভ দিকটা হচ্ছে তারা যেই ক্রাইটেরিয়াটা ফলো করে, তাদের কিছু রুলস আছে। কোর্সে যুক্ত হওয়ার আগে কিছু শর্ত আছে, এবং ওখানে যাওয়ার পরে কিভাবে কোর্স, মানে এটা চলতে থাকবে, এবং কোন কোন মাসে কিভাবে হবে, কত নাম্বার মাসে কি আসবে, এগুলো সবই আগে থেকে বলা থাকে। তো মডিউল আকারে আমাদের প্রায় 80টা মডিউল ছিল, এখন হয়তো এটা আর কিছু বাড়ছে, 5টা হয়তো বাড়তে পারে। তো ওই মডিউল আকারে শুরু থেকে শেষ পর্যন্ত বিগিনার লেভেল থেকে শুরু করে আমাকে গতকাল তো আমাদের অফিসে একজন আমাদের ওখানে ট্রেনিং হয়। তো আমার ওখানে ট্রেনিং এর যে দায়িত্ব স্যার আছে, উনি হচ্ছে ইয়াকে ডাকলো ওখানে। নতুন আহ, কিছু লোক আসছে কোর্স করার জন্য মানুষটাকে। তো ওনাদের কিছু প্রশ্ন ছিল, এর মধ্যে একটা প্রশ্ন ছিল যে আসলে শিখার ক্ষেত্রে বিগিনার লেভেলে শিখা ভালো না মিড লেভেলে শিখাটা ভালো। আমি বললাম যে শিখাটা হয় বিগিনার লেভেলে, ওটা কখনো মিড লেভেল হতে পারে না। শিখবেন আপনি ওটা শিখার লেভেলটাই হচ্ছে বিগিনার। শিখবেনই হচ্ছে যে শিখেন, আপনি যত ভালোই শিখেন ওটা আপনি বিগিনার লেভেল, ওটার কোনো মিড লেভেল বা সিনিয়র হতে পারে না। আর সিনিয়র বা মিড লেভেল হতে গেলে আপনাকে কাজ করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে, আপনার এক্সপিরিয়েন্স হইতে হবে, তখন হচ্ছে ওই হিসেবে আপনাকে মিড লেভেল এবং সিনিয়র করা হবে। তো ওনারা যে শিক্ষাটা শিখায় একদম বিগিনার লেভেল থেকে শেখানো হয়। এবং
সেই যে একটা মানে শর্ত দেওয়া থাকে, শর্তটা পালন করলে তাদের কিছু ফলাফল তারা আগে থেকে বলে দেয় যে আপনি এভাবে আগালে এভাবে যেতে পারবেন। তো যারা একদম শেষ পর্যন্ত লাগে থাকে, ধরেন আপনি 5,000 স্টুডেন্টের মধ্যে যদি আপনার শেষ পর্বে গিয়ে 300 টিকে থাকে, তাহলে বুঝতে হবে যে এখানে আসলে কতটুকু এফোর্ট দেওয়া লাগে এই 5,000 থেকে 300 ফিল্টার হওয়ার জন্য। তারপরে আরেকটা বিষয় হচ্ছে 300 যে থাকে শেষ পর্যন্ত তাও না। আমাদের অষ্টম মাসে গিয়ে 300 ছিল না, আরো কমে গেছে, 100-র মধ্যে চলে আসছে। তো এর মধ্যে থেকে জব পাওয়াটা, এর মধ্যে আপনার আমি মনে করি এর মধ্যে 100 জনের মধ্যে যারা জব পায় তাদের 90% হচ্ছে দক্ষতার জন্য পায়, আর 10% হচ্ছে আপনার আহ লাকের জন্য পায়, ভাগ্য। তার যোগ্যতা কম কিন্তু তার ভাগ্য তার সহায় হয়েছে এই জন্য পায়। কিন্তু তাদের যে কথাটা থাকে, তাদের একটাই স্লোগান যে আপনারা যদি লেগে থাকেন, শেষ পর্যন্ত থাকেন, তাহলে আপনি কিছু না কিছু করতে পারবেন, কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিতে পারি না। কেন গ্যারান্টি দেওয়া যায় না? কারণ ধরেন আপনাকে কোর্স করতে বলা হলো, মডিউল আকারে সবকিছু আসতেছে, অ্যাসাইনমেন্ট করতে বলা হচ্ছে, আপনি করতেছেন না। আপনি 5টা মডিউলে যা শিখলেন, অ্যাসাইনমেন্ট আপনার হচ্ছে যে এই কাজগুলো রাত্রে যে ওগুলা করলেন না। আপনি 5টা মডিউল পরে যা শিখলেন, অন্য যে কাজগুলো করছে সে 5টা মডিউল পরে যা শিখলো, তার মধ্যে হিউজ একটা ডিফারেন্স থাকে। তো এখন আপনার জন্য একটা জব পোস্ট করা হলো যে অমুক ডেভেলপার দরকার, তখন আপনিও অ্যাপ্লাই করলেন, এবং ওই যে ব্যক্তি ঠিক মতো কোর্স করছে সব বা পালন করছে সেও অ্যাপ্লাই করলো। এইখানের বিবেচনায় ধরেন, এইখানে মানে সমস্যাটা হয় কোথায়? ওই যে আমি একটা পয়েন্ট যেটা বলতে চাইছিলাম ওটা এখানে আসতেছে, সেটা হচ্ছে যে আমরা ওই যে ফাঁকিবাজিটা করছি, ওই ফাঁকিবাজের মধ্যে আমরা করি কি, সবগুলো জব পোস্টে গণহারে অ্যাপ্লাই করি। তখন হয় কি, আমাদের একটা বড় একটা অংশ, এরকম ধর 5,000 ছাত্রের ভিতরে যদি আপনি 100 জন কোয়ালিফাইড থাকে, তো আপনি বিচার করলে একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার পজিশনের জন্য যদি অ্যাপ্লাই করা হয়, তখন এখানে অবশ্যই অযোগ্যদের বেশি থাকবে, পরিমাণ বেশি থাকবে। 5,000 কোথায় আর 100, 4,900-র ভিতর থেকে আপনি যদি 100 জন যদি অ্যাপ্লাই করে, তার মধ্যে থেকে 95% হবে হচ্ছে যারা হচ্ছে অযোগ্য। অযোগ্য বলতে তাদের এই পজিশনের জন্য যায় না, তারা হচ্ছে অযোগ্য। কারণ কি? কারণ হচ্ছে আমি ঠিকমতো কোর্সের ভিতরে কথাগুলো মাইনে চলি নেই, যেগুলো করতে বলছে ওগুলো করি নাই। লাগে থাকো তো দূরের কথা, আমি শেষ পর্যন্ত যাবো এটাও করতে পারিনি, কিন্তু আমার নামের সাথে আসছে আমি প্রোগ্রামিং স্টুডেন্ট, এইটা জিনিসটা আমার প্রোফাইলে আছে। কিন্তু অনেকেই মনে করে কি যে আমি প্রোগ্রামিং স্টুডেন্ট বললেই আমাকে জবে নিবে, কিন্তু বর্তমান পজিশনটা মানে পরিস্থিতি এমন হয়েছে যে প্রোগ্রামিং স্টুডেন্ট মানে সে কিছু জানে না। এই কারণ এটা হওয়ার কারণটা কি ছিল? এই যে কারণটা এখানে, যে আমি নাম লাগাইয়া ইউজ করে, আমি নিজেও এটা লাইফ মানে লাইফে দেখছি। আমি আমার প্রথম কোম্পানিতে আমাদেরকে বলা হয়েছে একটা নোড জেস ডেভেলপারের ইন্টার্নের জন্য অ্যাপ্লাই মানে পজিশনের জন্য একটা জব পোস্ট দিন, যেহেতু আমরা মোটামুটি নোড জানি। তো দেখলাম যে প্রোগ্রাম হিরোর ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড মানে প্রোগ্রাম হিরোর হিউজ হচ্ছে অ্যাপ্লাই করছে। তো আমরা নিজেরাই, আমি নিজে প্রোগ্রামিং স্টুডেন্ট হওয়ার পরেও আমি নিজেই মানে কনফিউশনে পড়ে গেছি, আমি নিজেও এটা ফিল্টার করতে পারতেছি না যে কিভাবে ফিল্টার করবো। এত পরিমাণ সে ফ্রন্ট এন্ড দিয়ে একটা কাজ করে, সে অ্যাপ্লাই করে রাখছে নোড.জেএস এর পজিশন, ইন্টার্ন আচ্ছা হোক আর যেই হোক, কিন্তু সে এমভিসি প্যাটার্নটা পর্যন্ত জানে না। তো আচ্ছা এই আচ্ছা। টাইপের কিছু মিস যেই মানে ইয়েগুলো থাকে, মানে তার এখানে দরকার নাই। সে আরো কিন্তু দক্ষতা অর্জন করার দরকার ছিল, সে দক্ষতা অর্জন না করে সে এখানে চলে আসছে, যার কারণে মানে আপনি একটা বল ব্যাড আপনি ইফেক্ট কমিউনিটিতে পড়ছে। আচ্ছা আচ্ছা, আপনি বলতে জি। চাচ্ছেন যে হচ্ছে প্রোগ্রাম হিরো থেকে আপনি কোর্স করছেন, দেন কেন হচ্ছে অনেকে প্রোগ্রাম হিরো থেকে কোর্স করেও জব পায় না, কারণ তার কাঙ্ক্ষিত স্কিলটা নাই। দেন মার্কেটে সব প্রোগ্রামিং তো হিরো পাই না। সম্পর্কে মার্কেটে প্রোগ্রামিং হিরো সম্পর্কে একটা ব্যাড ইমপ্রেশন মানে তৈরি হয়েছে। এটার কারণ হচ্ছে আমরা যারা হচ্ছে খুব ভালোভাবে কোর্সটা করি না, তারাও হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করি, আলটিমেটলি হচ্ছে তাদেরকে আমরা আউটপুট দিতে পারি না কোম্পানিকে। যার কারণে হচ্ছে কি হয়, প্রোগ্রাম হিরো আলটিমেটলি দোষটা হয় আর কি। কিন্তু আলটিমেটলি কিন্তু প্রোগ্রামিং হিরো আমাদেরকে হিউজ সাপোর্ট দিচ্ছে, মানে কমপ্লিট একটা সাপোর্ট জি। দিচ্ছে, যেটা আসলে অন্য কোনো সেক্টর বা অন্য কোনো আপনি জায়গায় কোর্স করলে এই জিনিসটা পাবেন না 5,500 টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা, না, এখন টাকার বিষয়টা আলাদা। হ্যাঁ, টাকার এখানে বিষয়। টাকার বিষয় আলাদা, টাকা দিয়ে যা দিচ্ছে সেই হিসাবে তো আমি তাহলে তো এর মানে এটা তো হিসাবই করা, হিসাবেই আসবে না যে আমি এত টাকা দিয়ে এতটুকু নিচ্ছি, আমি অলরেডি যে স্যালারি নিচ্ছি সেটা কি হিসাব তাহলে? রাইট যে রাইট। আমি যে জবটা করতেছি তাহলে ওই হিসাবে যে গেলেই হবে না। মানে শিখানোর যে তাদের ভঙ্গিটা, এই ভঙ্গিটা যে আয়ত্ত করছে, যে কথা বলে চলছে, তারই উপকার হয়েছে, আমি নিজেও দেখছি অনেক। আচ্ছা আচ্ছা আমি নিজেও তো এটার একটা উদাহরণ, আমি তো কিছুই জানতাম না। আমি আচ্ছা তো আচ্ছা এইচটিএমএল সিএসএস টা শুধুমাত্র একটা ইউটিউব ভিডিও থেকে দেখছিলাম, বাকি সবই ওনারা আমাকে যেভাবে গাইড করছে ওভাবেই, এই আর কি। আচ্ছা। এখন যদি আমরা একটু অন্য টপিকে আসি, সেটা হচ্ছে যে এখন একটু হয়তোবা দর্শক ভয় পাবে, কারণ যেটা বাস্তব সেটাই।
যদি এখানে আপনারা একটা জিনিস কি, একটা সেক্টরে আসবেন, আপনার জেনে শুনে বিষয়গুলা, সবকিছু ফিউচার দেন হচ্ছে প্রথম অবস্থায় কিরকম স্ট্রাগল করতে হবে, এই বিষয়গুলো জেনে একটা সেক্টরে আসা উচিত আমার মনে হয়। সো আমি যদি ভাইকে বলি যে ভাই আপনি তো হচ্ছে জব করতেছেন একটা জায়গায়, বা আপনি আপনার এক্সপিরিয়েন্স কত, 1-1.5 বছরের হবে মেবি, আপনি বলবেন এটা একটু পরে। সো আসলে প্রথম বিগিনার লেভেলে আসলে কি কি সমস্যাগুলো ফেস করে একটা কোম্পানিতে একজন ডেভেলপার, এটা যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আচ্ছা, আর আরেকটা কথা, বিগিনার আরেকটা লেভেল। কথা সরি, আরেকটা কথা সেটা হচ্ছে যে কেন প্রোগ্রাম হিরো থেকে কিন্তু 100 স্টুডেন্ট টিকছে, দেন জবে যাওয়ার পরে কিন্তু আরো 50 জন জয়রা যায়, এটা কেন হয়? হ্যাঁ, এটা কেন হয় সেই জিনিসটা একটু আমাদেরকে বুঝেন। প্রথমত হচ্ছে বিগিনার লেভেলের যারা ডেভেলপার, ফ্রেশার যারা আছে, গ্রাজুয়েট হোক আর না হোক, আমি যে সেক্টর নিয়ে কথা বলতেছি এই সেক্টরে গ্রাজুয়েট বা হচ্ছে আপনার সিএসসি, এখানে পার্থক্যটা করাটা আমার মনে হয় খুব একটা প্রয়োজন নাই। কারণ পার্থক্যটা করা হয় ফর্মালিটি মেনটেনের জন্য। আহ, এটার ব্যাখ্যাটা পরে আসছে। তো বিগিনার লেভেলে হওয়ার পরে আমরা সবাই একই কাতারে, বিগিনার দেখতে সিএসসি হোক আর নন সিএসসি হোক আর স্কুল ছাড়াই হোক, তো সকলের জন্য একটাই চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আপনার ইন্টারভিউ ফেস করা। ইন্টারভিউ ফেসের আগের প্রবলেমটা হচ্ছে এটা থেকেও বড়, সেটা হচ্ছে আপনার আহ, যে কোনো জবে অ্যাপ্লাই করার পর সেখান থেকে ডাক পাওয়া, যেটা একদমই মানে একটা কঠিন জিনিস বলা যায়, যেটা কোনোভাবেই সম্ভবপর হয়ে ওঠে না অনেকের জন্য। 2 বছর 3 বছর চলে যায়, জবে অ্যাপ্লাই করতেছে কিন্তু কোনো ধরনের আউটপুট আসে না। তো এই এই জিনিসটাতে যার লাক ভালো থাকে, এটাতে আমি বলি এখানে দক্ষতার থেকে লাকের মানে পরিমাণটা একটু বেশি। এখানে যার লাক ভালো ভালো থাকে তাকে ডাকা হয়। তার মধ্যে এই ডাকার ভিতরে হয় কি, আমার যেমন ফার্স্ট ইন্টারভিউতে আমি হচ্ছে ওনাদের রিকমেন্ডেশনই গেছিলাম, আমার অ্যাপ্লাইতে কাজ হচ্ছে না। তো তাদের রিকমেন্ডেশন, তাদের কাছে লোক চাইছিল একটা কোম্পানি, তো ওখানে আমাদের 10 জনকে পাঠানো হয়েছিল। এই 10 জনের ভিতরে এই সিএসসি ছিল, ডেফোডিলে সিএসসি গ্রাজুয়েট, মানে করা একদম ফ্রেশ গ্রাজুয়েটও ছিল, এবং এমন কিছু ছিল গ্রাজুয়েটের পরও আবার জব এক্সপিরিয়েন্সও ছিল। তো তাদের মধ্য থেকে ইন্টারভিউ ফেস করা, ওইখানে জয়েন হওয়াটা, 10 জনের ভিতর থেকে একজন হওয়াটা অনেক মানে ডিফিকাল্ট একটা বিষয়। একটা মানে বিষয়। আমি বলি কি, একবার যদি আপনি জবে ঢুকতে পারেন আপনি অনেক কিছু পেয়েছেন, কিন্তু জবে ঢুকতে গেলে আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে। আপনি ইন্টারভিউতে ফেস করবেন না, আপনি তো একই তো প্রথমত প্রচুর মানে প্যারা নিয়ে হচ্ছে আপনি অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার পর লাখ সহায় হয়েছে পরে ইন্টারভিউ গেছেন। তো এই যে ইন্টারভিউতে যাওয়ার মধ্যে ধরেন আপনার 100% মানুষের হচ্ছে, 100 জনের হচ্ছে লাখ ভালো, এই কারণে 500 জনের ভিতরে 100 জন লাখ ভালো, এই জন্য তারা ইন্টারভিউ ডাক পাইছে। এর মধ্যে থেকে 10 জনের লাখ ভালো, যার কারণে তারা হচ্ছে ইন্টারভিউতে ভালো ফলাফল করবে। তো কত পার্সেন্ট দাঁড়ায়, মানে শততে 10% যারা হচ্ছে, এর চেয়েও কম হইতে পারে যে তারা মানে ইন্টারভিউতে টিকে। তো ইন্টারভিউতে টিকার পরে হচ্ছে আপনার লাইফে মূলত খেলা শুরু হয়। সেইখানে আপনার প্রথম চ্যালেঞ্জ হবে যে কিভাবে আমার মানে শিখাটা কিভাবে, আমি কিভাবে শিখতে পারবো, কিভাবে আমি নিতে পারবো, কার থেকে নিলে ভালো হবে, কিভাবে আমি অফিসের কাজের বাইরে নিজের সময়টা কাজে লাগাইতে পারবো। প্রথম 6 মাস 9 মাস কোনো কিছু চিন্তা করে লাভ নাই, যে কোম্পানি আমার কম দিতেছে, কোম্পানি কোম্পানিতে শনিবার ছুটি নাই, কোম্পানিতে আমার 9 ঘন্টা খাটাইতেছে, কোম্পানিতে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না, এগুলো চিন্তা করলে এই, আমার মনে হয় যে এগুলো পুরাই একদম অনর্থক জিনিস। এগুলো চিন্তা করে ডিপ্রেশনে যাওয়া মানে হচ্ছে একদম। আপনি একটা কাজ করবেন, যদি আপনার এই ধরনের অনুভূতি হয় যে কেন, আমি তো একটা এমপ্লয়ি এখন, আমি তো অনেক কিছু, তা আপনি একটা যে জব খুঁজছেন তার সাথে কথা বলবেন যে ভাই আপনার কি অবস্থা, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন, সে কোথায় আছে। আপনি তখন আসল পার্থক্যটা করতে পারবেন যে আপনার লাক কতটা ভালো বলে আপনি এখান পর্যন্ত আসতে পারছেন। আমি যে আমার মনে হয় যে প্রত্যেকটা বিগিনারের ফার্স্ট কোম্পানির শনিবার ছুটি থাকে না, আমার মনে হয়। আবার হইতে পারে এমন অল্টারনেটিভ শনিবার থাকে, কিন্তু কেউ আমার মনে হয় না, খুব কম মানুষ যারা শনিবার শহর মানে ছুটিতে পায়, শুক্র এ খুব কম। এখানে মানে ডিপ্রেশনে কিছু না। আমি ফার্স্ট টাইম অনেক বেশি গেছিলাম যে কিভাবে এমন হয়, মানে আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানুষ, আমার তো, কিন্তু আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার পিছনে আমি কি আছে এটা তো আমি জানি। আমি কতটুকু লাকের সাথে আসছি, আমার সাথে অন্য অন্যরা তো এখনো আমাকে, এরপরে আমি যখন জব করি 6 মাস যাব, 6 মাস পরে আমাকে একজন মেসেজ দিছে ভাই কি অবস্থা, সে গ্রাজুয়েট করা, আমার সাথে ইন্টারভিউতে আসছিল, সে তখনও জব খুঁজে পায় না। তো লাক ছিল তখন। তো এই বিগিনার লেভেলের ফার্স্ট 6 মাস 9 মাস আপনাকে খায়া না খেয়ে কাজ করতে হবে, দেখাইতে হবে যে আমি কিছু পারি। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে আপনি প্রবেশন পিরিয়ডটা শেষ করা, এখানে জয়েন হওয়াটা, পার্মানেন্ট হওয়াটা। পার্মানেন্ট হইলেন, তারপর আপনার কিছুটা
আশা বা বাড়তে পারে যে না এখন আমার কিছুটা দরকার। সেটা আপনার কোম্পানি ভেরি করে আপনার কি দরকার বা কতটুকু সে দিতে কোম্পানি দিতে পারবে, সেটা হচ্ছে বিভিন্ন বিষয়। তো ওইখানে কাজ কইরা বিশেষ করে হচ্ছে ম্যানেজমেন্টের যে ইয়াটা আনা, সন্তুষ্টিটা আপনার ওখানে আহ আগে নিজের জায়গাটা স্থায়ী করা। তারপর আপনি কিছু চাবেন যে না আমার এখন এই জিনিসটা দরকার, এই জিনিসটা করতে হবে। তবে আমি মনে করি যে 2 বছর না হলে মানে জব সুইচ করার প্রয়োজন নাই। এক্সেপশনাল কেস থাকতে পারে আপনার, যে টাকা দিয়ে ঢুকছেন সেই টাকা হচ্ছে না। তবে মিনিমাম আমি মনে করি 1 বছর না হলে বের হওয়ার দরকার নেই। হবেই নি না। আপনি যে স্যালারিতে ঢুকছেন এই স্যালারি কষ্ট হইলেও একটা বছর থাইকা এক্সপিরিয়েন্সটা করেন 1 বছর। কষ্ট হবে, অনেক কষ্ট হবে। ডিভাইস দিবে না, আমি এই জিনিসটা ফেস করছি, ডিভাইস কম দিতে চায়। তারপর হচ্ছে আপনার অনেক কিছুতেই অনেক রেস্ট্রিকশন থাকে। একজন 2 বছর, 2.5 বছর, 3 বছর এক্সপিরিয়েন্সের ডেভেলপারের সাথে কোনো দিনও তুলনা যাবেন না ওই সময়টা। কোনোভাবেই না যে আমি এখন করতেছি, আমার তো অমুক বন্ধু বা আমার অমুক পরিচিত সে তো অনেক ফেসিলিটি পাচ্ছে, আপনিও পাবেন। সেও আপনার সময় থাকতে সেও পায়নি। তো ফ্যাসিলিটিস এর বিষয়টাতে আমি প্রথম প্রথম আমি নিজে চিন্তা করতাম যে আসলে আমি পাচ্ছি, পরে আমি চিন্তা করলাম যে পাচ্ছি না কেন পাবো আমি? আমার তো পাওয়ার, তো আশা করার মানে অধিকার নেই। আমি যে জব পাইছি এতেই অনেক। হাজার ছেলে, হাজার লাখ ছেলে তো জব পাচ্ছে না, এ, কোনোভাবেই কুল কিনারা করতে পারছে না। এইগুলা ভাইবা মূলত আমি কিছুটা ওভারকাম করার চেষ্টা করছি প্রথম প্রথম। তো এখন হচ্ছে, আচ্ছা আমি একটু একটু সময় নিচ্ছি, একটু নয়েজ হচ্ছিল। আচ্ছা, সমস্যা নাই, আচ্ছা, বলেন, কন্টিনিউ করেন। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আহ এই আমি এই জিনিসটা বেশি একটু ফোকাস দিতেছি, যারা হচ্ছে আমার সাথে কথা হয়, এর আগে অনেক অনেক আমার সাথে কথা থেকে যে ভাই কিভাবে কি করবো, আমি বলছি ভাই ওই প্যারা নেওয়ার দরকার নেই, পাইছেন যে এটাই অনেক, না পাইলে কি হইতো। তো এরপরে আপনার যদি 1 বছর হয়ে যায়, আপনার যদি মনে হয় যে না আমি টিকতে পারতেছি না, আমার হচ্ছে না, এই টাকায় হচ্ছে না বা এই সুযোগ সুবিধা হচ্ছে না, তখন আপনি জব অ্যাপ্লাই করবেন। কিন্তু আবার ওখানে গিয়েও আমার অমুক জিনিস লাগবে, তমুক জিনিস লাগবে, এই জিনিস না হলে হবেই না। অন্তত 1.5 বছর, 2 বছর, 3 বছর এক্সপিরিয়েন্স হওয়া পর্যন্ত কোথাও গিয়ে কিছু খোঁজা যাবে না। এটা এক্সেপশনাল কেস থাকতে পারে, ধরেন আপনি অনেক কিছু পারেন, অনেক সেটা ভিন্ন বিষয়, কোম্পানি স্যাটিসফাইড বিষয় সেখানে। কিন্তু আমরা নর্মাল একটা বিগিনার লেভেল বা 1 বছর এক্সপিরিয়েন্স আমরা অনেক বেশি আশা করে ফেলি। এই জিনিসটা আমাদের জন্য মানে লাভের থেকে ক্ষতি অনেক বেশি হয়। এমন কি হয় কি আমরা খালি হাতে বসে থাকতে হয়। তো আমি অলরেডি জিনিসটা আপনার সাথে কথা বলছিলাম যে আমরা হচ্ছে ওই কি বলে এটাকে, আমার 10 টাকা জিনিসই লাগবে, আমি 2 টাকা জিনিস নিব না। কিন্তু আমার 10 টাকা জিনিসটা নিয়ে আমি 2 টাকা জিনিস 5টা নিতে পারি, এটার সুযোগ আছে আমার। না, আমি তা করবো না, আমার আর 10 টাকা জিনিসই লাগবে কারণ আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিষয়টা এই ধরনের মানে হওয়া যাবে না প্রথম প্রথম। 10,000 15,000 স্যালারিতে ঢুকতেছি, আমি তো কেউ জিজ্ঞেস করবে না জব কোম্পানিতে ভাই আপনি কয় টাকা স্যালারি করছেন, স্যালারিতে জব পাই ইয়া করতেন, জব করতেন। খুব কম কোম্পানি জিজ্ঞেস করে, এটা লাস্টে জিজ্ঞেস করে। কিন্তু আপনাকে এটা জিজ্ঞেস করবে যে আপনি কয় বছর এক্সপিরিয়েন্স, কয় বছর কাজ করছেন, কি কাজ করছেন। এটা খুব কম কোম্পানি কোম্পানি জিজ্ঞেস করে যে আপনি কি কাজ করছেন, দেখান তো একটু। মানে একটা কোম্পানিতে ঢুকলে 1 বছর কাজ করলে কিছু না কিছু দেখাইতে পারবেন। তবে আহামরি আপনাকে ধরে ধরে কোড দেখাই দিতে হবে না, তবে আপনি এইটুকু বলতে পারবেন 1 বছর ছিলাম, 2 বছর ছিলাম, 1.5 বছর ছিলাম। কিন্তু কততে ছিলেন এটা ভিন্ন বিষয়, এটা জিজ্ঞেস করবেন। তবে এই কষ্টটা একটু পোহাইতে হবে। জবের মার্কেট খুবই মানে মন্দা এখন, পাওয়াই মানে জব নাই। তার উপর হচ্ছে আপনার করোনা গেলো, গ্লোবাল ক্রাইসিস আসলো, যার কারণে এখন যা, আমি ইদানিং একটা কোম্পানি দেখলাম স্ট্যাটিভ.এসই এরকম আর কি, ওটা হচ্ছে মূলত কোন জায়গায় বাইরের কোম্পানি, স্ট্যাটিভ এটা বাংলাদেশের খুব নাম করা একটা বাইরের কোম্পানি, যেটাতে আপনার 70,000 থেকে 1 লাখের একটা জব ডিসক্রিপশন ছিল নেক্সট এর তাতে। আমি মানে ইন্টারনালি খবর পেলাম যে এখানে 6 ইয়ার পর্যন্ত এক্সপিরিয়েন্সের লোকজন অ্যাপ্লাই করছে, যেখানে রিকোয়ারমেন্ট ছিল 1 থেকে 3 ইয়ার্স এর। সেখানে 6 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স লোক যদি মানে অ্যাপ্লাই করে, আপনি বুঝতে হবে যে জবের মার্কেটের কি অবস্থা আসলে। তো এই জিনিসগুলো আমি মনে করি কিছুটা ঘাটাঘাটি করতে হয়, সোশ্যাল মিডিয়া গুলো ঘাটাঘাটি করতে হয় আমাদের জব লাইফের জন্য। সোশ্যাল মিডিয়া একমাত্র লিঙ্কডইন, ফেসবুক ঘাটাঘাটি গেলে হবে না, টকজেস ঘাটাঘাটি গেলে হবে না, টকজেসে কোনো ট্রাস্টেড জব আসে বলে আমার মনে হয় না। লিঙ্কডইন ঘাটাঘাটি করেন, বড় বড় কোম্পানির পেজ গুলো ফলো করেন, ওগুলাতে আপনি জবের ইয়েগুলা প্লে করতে মানে ডিসক্রিপশন গুলো পাবেন এবং আপডেট গুলো পাবেন যে অমুকে পোস্ট করছে, আমার এই এক্সপিরিয়েন্স হচ্ছে অমুক কোম্পানিতে। কানেকশন বাড়ান, নেটওয়ার্ক বাড়ান। তো এগুলো সবগুলো ওই আমাদের জুনিয়রদের জন্যই, জুনিয়রদেরই একটা মানে
জানার জন্য আমাদের এই জিনিসগুলো পালন করতে হবে, আমাদের স্যাক্রিফাইস করতে হবে এবং কিছু জিনিস গেইন করতে হবে। স্যাক্রিফাইসের মধ্যে আমাদের বেশি আশা করা যাবে না, আমাদের বেশি তাও আমার এত টাকা দিতেই হবে আমার। এখন যদি আপনার ফ্যামিলি না চলে সেটা ভিন্ন বিষয়, আপনি বাইরের কাজ, বাইরের প্রজেক্ট করেন, সেটা আপনার আলাদা বিষয়। কিন্তু আমার টাকা চলতেছে হবে, এতটুকু আমি চলতে পারতেছি না এখন, আমার না আমার ভালো লাগবে, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই জিনিসগুলো মাথা থেকে ঝাড়া ফেলতে হবে। আমি কাজ করব, দিনে যাব দিনে আসবো, ম্যানেজমেন্টের কোনো রুলস এর বিপক্ষে কোনোভাবে কথা বলা যাবে না। হ্যাঁ, জিনিসগুলো একপাক্ষিক হয়ে যাচ্ছে, কোম্পানির পক্ষে হয়ে যাচ্ছে, বা আমি কোম্পানির লোক অনেক, কিন্তু আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ভাই এখানে চুপ থাকাটাই বেটার। এখানে আপনার চুপ থাকা ক্যারিয়ারটা মানে আগায় নেওয়াটাই বেটার। আপনার এখানে কথা বইলা নিজের ক্ষতি করার কোনো দরকার নেই। কোম্পানি আপনাকে বের করে দিলে আপনি তখন কি করবেন? আপনি প্রতিবাদ করলেন কোন একটা রুলস এর, আপনাকে এখন বের করে দিল, তারা এখন এখানে আরেকজন নিল, কি কার ক্ষতি কার হলো? তাদের হয়তো 2 টাকার ক্ষতি, আপনার তো 200 টাকার ক্ষতি। 2 টাকার ক্ষতি কেমন? তারা হচ্ছে ধরেন আপনার কাছে যে কাজগুলো রানিং ছিল এই কাজগুলো একটু বুঝে নিতে গিয়ে তাদের তো কয়েক টাকা আপনাকে বেশি দিতে হয়েছে, আউটপুট ছাড়াই আপনাকে টাকা দিতে হয়েছে, এইটুকুই। কিন্তু আপনার কি হলো লাস্ট পর্যন্ত? আপনার ক্যারিয়ার কিভাবে গিয়ে পড়লো? তো 1 বছর পর্যন্ত এক্সপিরিয়েন্স আমি মনে করি কিছুটা চুপচাপ থাকা, কাজ করা, পাইছেন, চলতে থাকুক। 1 বছর পার হোক, 1.5 বছর পার হোক, দক্ষতা অর্জন করেন, নেটওয়ার্কিং করেন, কানেকশন রাখেন, তখন হচ্ছে আপনি ভালো একটা কোম্পানিতে ঢুকেন। তখন আপনি ভালো কোম্পানি ঢুকলে আপনার প্রতিবাদ করতে হবে না। বিগিনাররা যে কোম্পানিগুলোতে ঢুকতে চান্স পায় সেই কোম্পানিগুলোতে প্রতিবাদের জায়গা থাকে। তো আপনি 2 বছরে 2.5 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন আর আপনার বড় কোম্পানিতে গিয়ে কোনো ধরনের প্রতিবাদ করতে হবে না, সেখানে ওই ধরনের প্র্যাকটিস নাই। এই ধরনের প্র্যাকটিস গুলো থাকে যে যারা হচ্ছে বিগিনার হায়ার করে, কারণ তাদের বাজেট কম, তার টাকা কম, তারা হচ্ছে আপনার আপনার থেকে উসুল করেই নিবে। আপনি ওভাবেই দিতে হবে, কারণ আপনি ভাই কিছু করার নেই, একটা কয়েকটা ধাপ কমিউনিটি হয়ে গেছে। বিগিনার লেভেলের জন্য স্টার্ট আপ কোম্পানি গুলা, তারপর হচ্ছে আপনার মিড লেভেলের জন্য কিছু মিড লেভেল কোম্পানি আছে, আর সিনিয়রদের জন্য আবার এক সিনিয়র কোম্পানি আছে। সিনিয়রদের কোম্পানির জন্য মানে ওরা আবার হচ্ছে বিগিনার নিবে না, মিড লেভেলও নেয় না, কোনোভাবেই না। দেখবেন ম্যানেজমেন্ট কোনো সময় হচ্ছে ইয়ে হায়ার করে না, প্রেশার হায়ার করে না। তারপর হচ্ছে ওয়েল ডেভ প্রেশার হায়ার করে, ইদানিং হায়ার করতেছে, তাদের হায়ারের সিস্টেমও মানে মানে কমপ্লেক্স। এরপর হচ্ছে আপনার আমি দেখছি হিউজ একটা লিস্ট আমার কাছে আছে যারা হচ্ছে ফ্রেশার হায়ারই করে না। হায়ার করে কারা? যাদের নামই আমরা শুনিনি, এবং তারা আজকে কালকেই হয়েছে। এবং কিভাবে তারা মানে ইয়ে করতেছে, চলতেছে। তারা ওই এখান থেকে কিছু টাকা বাঁচায়, এমপ্লয়ির ওই খাবার থেকে কিছু টাকা বাঁচায়, এমপ্লয়ির 1 ঘন্টা বেশি কাজ দিয়ে কিছু টাকা বাঁচায়, এভাবে তারা চলতেছে। এখন আপনার জিনিসটা মেনে নিতে হবে যে ভাই আমি 1 ঘন্টা বেশি কাজ করতেছি, করে কিছু করার নেই। এখন সে তারা যদি আমি 1 ঘন্টা বেশি না দিই, সে যদি লসের কথা মনে করে যে অমুকে আমার দিচ্ছে, আমি 1 ঘন্টা লস পাইতেছি, অমুকে আমি বিদায় করে দিই, আমি অন্য কাউকে নিই। এই জিনিসগুলো খুব সহজ বিগিনারদের জন্য, বিগিনারদের বিপক্ষে সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ। সিনিয়র হয়ে গেলে, সিনিয়র আমরা বর্তমানে চিন্তা করি যে 2.5 বছর 3 বছর মোটামুটি মিড লেভেলে। এই পর্যায়ে গেলে আপনাকে হায়ার করলে, আপনাকে দেখবেন হায়ার যত উপরে যাবেন আপনার ইন্টারভিউ প্রসেস খুব হার্ড হবে। আমি যেভাবে ঢুকছি, একটা ইন্টারভিউতে ঢুকছি একটা পর্বে, তো এখন এসে যদি আমি ঢুকতে চাই 4টা পর্বের নিচে আমি ঢুকতে পারবো না। কারণ তারা হায়ারও করবো ভাবে, ক্যান্ডিডেটও বাছাই করবো ভাবে, বাহির করার সময় চিন্তাও করবো ভাবে যে আমি ইন্টারভিউকে এভাবে নিলাম, বাছাই করে আমি বের করবো কিভাবে, এই চিন্তাটা তারা অনেক ধাপে ধাপে করে। তো মেইন পয়েন্টটা মানে মূল কথাটা হচ্ছে যে আমাদের যে একটা অভিযোগ থাকে যে ভাই আমি এই জিনিসটা কেন পাচ্ছি না, আমি কেন পাবো না, আমি অমুক হয়ে গেছি, আমি তমুক হয়ে গেছি। কিন্তু লিঙ্কডইন জব মার্কেট প্লেস এখানে একটু অ্যাক্টিভ হইলে আমি দেখতে পাবো যে আসলে জবের কি পরিমাণ। আমি প্রতিদিন দেখি যে আপনার যদি 100 জন মেম্বার যদি আমি একদিন রিভিউ করি, এর মধ্যে 80 থেকে 85 জনের প্রোফাইলে দেখা যায় ওপেন টু ওয়ার্ক, বাকি 15 জন থাকে যারা হচ্ছে ওপেন টু ওয়ার্ক না, যারা হচ্ছে জব করতেছে। হ্যাঁ, এর মধ্যে ওপেন টু ওয়ার্কের মধ্যে অনেকেই আছে যারা জব করতেছে, কিন্তু ওপেন টু ওয়ার্ক কেন দিয়ে রাখছে? তাদের অবশ্যই জব দরকার, অথবা তারা হচ্ছে অলরেডি জবলেস হয়ে আছে। তো এই জিনিসটা আসলে অনুভব করায় যে আসলে জব মার্কেটের অবস্থা খুব একটা ভালো না। হ্যাঁ, 85 জনের ভিতরে 50 জনই মানে জবের জন্য বর্তমানে যোগ্য না হইতে পারে, কিন্তু একজন এইচআর 100টা সিভি ফিল্টার করবে, সেখানে আপনি আমি ভালো এটা কিভাবে সে জাজ করবে? সিভি দেখা জাজ করলো, কিন্তু সেই সিভির ভিতরে যদি ভুল থেকে থাকে সে খেয়াল করতে পারলো না, ব্যাড রিক্রুটমেন্ট হলো। ব্যাড রিক্রুটমেন্ট হলে আপনি আমি চান্স পাইতে পারি, কিন্তু যদি ধরেন আমরা ওভাবে দক্ষতা অর্জন করলাম না, যেমন একটু আগে বললাম কোর্সের ক্ষেত্রে দক্ষতা অর্জন করলাম না, জব অ্যাপ্লাই করে গেলাম, মাঠে নামলাম, তখন ভাই হবে, জব হবে, কিন্তু অসম্মানের সাথে আপনাকে বিদায় নিতে হবে কোম্পানি থেকে। অথবা আপনার কিছু টার্মিনেশন মানে কিছু ইয়ে আসবে, আপনার উপর চাপ আসবেই। এজন্য আমি প্রথম কথা বলবো যে বিগিনারদের জন্য কোনো জব পাই গেলে কোনোভাবেই হেলায় ফেলায় দেওয়া যাবে না।
চলতে থাকুক। আর যদি কেউ মনে করে যে না, আমি এখন জবের জন্য উপযুক্ত হয়েছি কিনা, এই ধরনের সন্দেহ থাকে, আমি মনে করবো যে আপনি কাজ করেন, নিজের কোনো প্রজেক্ট একটু দাঁড় করার চেষ্টা করেন, নিজে নিজে এসআরএস, নিজে নিজে রিকোয়ারমেন্ট তৈরি করেন, একটা ফাইল তৈরি করেন যে হ্যাঁ আমার এই project এই জিনিসটা লাগবে, এজ এ ক্লায়েন্ট আমি এই জিনিসগুলো চাই। এরপর আপনি এজ এ ডেভেলপার চিন্তা করবেন যে এই জিনিসগুলো সে চাইছে, দেখি আমি এই জিনিসগুলো কতটুকু ফুলফিল করতে পারছি, কতটুকু ডেডলাইনের ভিতরে। আমরা যেই দেশে জব করি মানে আছি, এই দেশে হচ্ছে সার্ভিস ওয়াইজ মূলত কোম্পানিগুলো চলে। প্রোডাক্ট ওয়াইজ খুব কোম্পানি খুব কম, মানে কোম্পানি চলে, যেমন বিকাশ না, ওদের প্রোডাক্ট ওয়াইজ চলে। আমরা হচ্ছে সার্ভিস ওয়াইজ, বেনিফিশিয়াল থেকে শুরু করে সবাই হচ্ছে সার্ভিস দেয়। তো এই সার্ভিসের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ফেস করি প্রজেক্টের কাজগুলো, যেমন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিলে আমরা ডেভেলপাররা এই জিনিসগুলা কমপ্লিট করা প্রজেক্টটা ডেলিভারি করব। তো এই জিনিসগুলো আমরা আসলে করতে পারতেছি কিনা বিগিনার লেভেলে, মোটামুটি এইটুক ইনশিওর করা যে হ্যাঁ করতে পারতেছি। কিছু কিছু চ্যালেঞ্জ নেওয়া। আমরা একটা কথা শুনতাম জাঙ্গাল বাবু তার থেকে, যে চ্যালেঞ্জ দিতে হবে। কিছু চ্যালেঞ্জ নিলে একা একা চ্যালেঞ্জ নেওয়া সহজ, কিন্তু কেউ যদি চ্যালেঞ্জ দেয় তখন এই জিনিসটা কোনোভাবেই সম্ভব না। সম্ভব হয় যখন আমি পারি, পারি তখন চ্যালেঞ্জ ফেস করা সম্ভব, কিন্তু আমি পারি কি না সন্দেহের ভিতরে আছি, কেউ চ্যালেঞ্জ দিলে আমি পারবো না এটা সম্ভাবনা বেশি। আমি একলা আছি, চ্যালেঞ্জ নেই, এখনো জবলেস আছি, চ্যালেঞ্জ নেই, চ্যালেঞ্জ নিয়ে আহ চেষ্টা করি প্রোফাইলটাকে হাই করার। মানে প্রোফাইল হাই করার বলতে আমি এখানে একটা জিনিস খেয়াল করাইতে পারি, যেমন পোর্টফোলিওটা একটু ইউনিক করা, কমপ্লেক্স করা, কিছু কিছু ফাংশন রাখা। পোর্টফোলিও বলতে এখানে আমি আপনার পোর্টফোলিও সাইট না, আপনার এই নিজস্ব প্রজেক্ট গুলা থাকে, যে জিনিসগুলো আপনি এখন ফ্রি টাইমে বসে বসে করতে পারতেছেন, আপনি না করে আপনি জব অ্যাপ্লাই করতেছেন, এটা থেকে আপনি কয়েকটা প্রজেক্ট করেন, মানে ইচ্ছা মতো প্রজেক্ট করেন, কনসেপ্ট গুলা একটু ভিন্ন রাখেন। আমাদের প্রোগ্রামিং স্টুডেন্টের আরেকটা প্রবলেম হচ্ছে সবগুলো প্রজেক্ট সেম হয়, সবগুলা হচ্ছে আপনার কনসেপ্ট সেম হয়, পোর্টফোলিও গুলো একই একই রকম হয়, সিভি গুলো একই কালারের হয়, একই ডিজাইনের হয়। এটা খুব বেশি আপনার রিক্রুটাররা ইয়া করে, নোটিস করে যে আপনাদের সব একই হইতে পারে কেন, ভিন্ন হইতে পারেন। তো আমার তখন উত্তর থাকে যে ভাই, প্রত্যেকের জন্য গাইডলাইন সেম থাকে। এখন কেউ যদি গাইডলাইনটারই মনে করে যে না আমার এইভাবেই করতে বলছে, তাহলে তার কিছু করার নেই। যারা জিনিসটা বুঝা গাইডলাইনটাকে গাইডলাইন হিসেবে নিয়ে তার পার্সোনাল লাইফটাকে নিজের মতো করে সাজায়, পার্সোনাল পোর্টফোলিওটাকে নিজের মতো করে সাজায়, তারা মূলত হচ্ছে ইউনিকটা ধরে রাখতে পারে। তারা প্রোগ্রামিং স্টুডেন্ট কাউকে বলতে হয় না। আমি কি এখন পর্যন্ত কোথাও পরিচয় দেই না যে আমি প্রোগ্রামিং স্টুডেন্ট, মানে কোন কোম্পানিতে পরিচয় দেওয়া লাগেনি। ইউনিক টেস্টটা ধরে রাখতে হবে। আচ্ছা। আপনার যোগ্যতা আপনার কাছে। আচ্ছা জি। আচ্ছা। হ্যাঁ ওমর ভাই, আমাদের আছে আর মোটামুটি 9 মিনিট আছে, তো 9 মিনিটের মধ্যে আমরা শেষ করার ট্রাই করব। তো এখন আপনার কাছে যে লাস্ট কোশ্চেনটা, সেটা হচ্ছে যে লাস্ট বলতে কি আর দু একটা কোশ্চেন হয়তো আসতে পারে। সো আসলে আপনি জি। যতটুকু বুঝতে পারছেন, আপনি একজন মানুষ এবং আপনি একজন ডেভেলপার, আপনি অলরেডি হচ্ছে প্রফেশনাল জায়গাতে আছেন, আপনি অলরেডি জব করতেছেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের আসলে মিড লেভেলের যে কোম্পানিগুলোতে কি কি ল্যাকিংস আছে, এই জিনিসটা যদি একটু বলতেন আপনার এক্সপিরিয়েন্স থেকে। কোম্পানির বিষয়টা বলতে গেলে হবে কি, ধরেন আজ থেকে 2-3 বছর আগের যে কোম্পানিগুলোর, এই কোম্পানিগুলো যেরকম ছিল, এখন 2-3 বছর পরে এসে কোম্পানিগুলো তেমন নাই। হয়তোবা বাধ্য হয়ে এরকম, মানে তারা নাই, অথবা ওই স্বভাবের কারণে নাই, হইতে পারে। তো এর মধ্যে কিছু সমস্যা আমার মানে আমি মনে করি মানে শুনতেছি দেখতেছি। এই প্রবলেম মধ্যে মনে হচ্ছে যে কিছু কিছু কোম্পানি আছে যারা হচ্ছে আহ, 2-3 বছর আগেও অনেক হাই, মানে রেঞ্জের একটা, মানে হাই রেঞ্জের প্রজেক্ট ছাড়া তারা করতোই না। তারা হাই রেঞ্জের প্রজেক্টই তারা হচ্ছে প্রিফার করে সবসময়, যে আমার এত টাকার প্রজেক্ট লাগে কারণ আমার জনবল বেশি, আমার ডেভেলপারদের স্যালারি বেশি। তো এই জিনিসটা কিছু কিছু কোম্পানি শুরু থেকে ইয়া করতেছে, এভাবেই চলতেছে। কিন্তু এই গ্লোবাল ক্রাইসিস বা হচ্ছে বর্তমান যে একটা পরিস্থিতি আসছে, ডলার যে না সমস্যাটা, এলসি সমস্যাটা, এই যে সমস্যাটার পরে তারা হচ্ছে তাদের স্বভাব থেকে সরে আসতে পারতেছে না, যে না আমার এখনো ওই যে ওই 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 ধরনের ওই বাজেটের প্রজেক্টই লাগবে। কিন্তু না, এখন ওই বাজেটের প্রজেক্ট যে দিবে আপনাকে, তার কাছে তো টাকা নেই, সে তো এত বাজেটের প্রজেক্ট করবে না। কেউ একজন আপনার নর্মাল একটা ই কমার্স সাইট মন চাইলো চালাই ফেলতে, মানে খুলে ফেলতে পারলো, কিন্তু সে এখন গ্লোবাল ক্রাইসিস চিন্তা করবে না, আমি এখন শিট দিয়ে কাজ চালাবো, আমার এখন প্রজেক্ট লাগবে না আপাতত, কারণ আমার কাছে অত টাকা নাই। কিন্তু সে যখন প্রজেক্ট করতো, সে কয়েক কোটি টাকার প্রজেক্ট করতো। এই প্রজেক্টে আমাদের কোনো কোম্পানির, কোনো মিড লেভেল কোম্পানির হাতে আসতো। সে যখন এখন সিটে কাজ করতেছে, এখন হইতেছে কি মিড লেভেল কোম্পানিটার হাতে প্রজেক্ট আসতেছে। তো এখন হইতেছে কি, আলটিমেটলি কি দাঁড়াইতেছে, কোম্পানির একটা গ্লোবাল ক্রাইসিস দাঁড়াইছে যে আমার তো অর্ডার নাই, আমার তো ক্লায়েন্ট নাই। কিন্তু আমি মনে করি কোম্পানিটা একটা দিক থেকে এই যে ওভারকাম করতে পারতো, যে না আমার এখন 2 কোটি টাকার প্রজেক্ট লাগবে না, আমার 2 লাখ টাকার প্রজেক্ট, 2 লাখ টাকা না, ধরেন 20 লাখ টাকার প্রজেক্ট আমি 10টা নিলাম।
তো আমার যেহেতু জনবল আছে, আমি আগে যদি 2 কোটি টাকার প্রজেক্ট আমি 10 জন ডেভেলপার দিয়ে করাইতাম, আমি এখন করবো কি না, আমার 2 কোটি টাকার প্রজেক্ট নাই এখন হাতে, আমি 2 লাখ টাকার প্রজেক্ট নিবো, 2 জন ডেভেলপার করে করাবো এক একটা প্রজেক্টে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড করে করাবো। যেহেতু 2 লাখ টাকার প্রজেক্ট, 2 লাখ টাকার মতোই থাকবে কোয়ালিটি, 2 কোটি টাকার কোয়ালিটি হবে না। আর ক্লায়েন্ট তো চাবে না যে না আমার 2 কোটি টাকার প্রজেক্ট দিতে হবে। তো এভাবে করলে আমার মনে হয় কি জানো, 2 লাখ টাকা 2 লাখ টাকা করে তার 10টা প্রজেক্ট নিলেও সে 2 কোটি টাকার প্রজেক্ট আলটিমেটলি সেম টাইমের ভিতরে দিতে পারলো। কোম্পানির জায়গায় রয়ে গেল, ক্লায়েন্টও স্যাটিসফাই হলো, মাঝখান থেকে কিছু একটা গায়েব হয়ে গেল। কি গায়েব হলো? বেশি দামের ক্লায়েন্ট, যেটা আমার এখন আর প্রয়োজনও নাই। আমার মতো আমার মিড লেভেল কোম্পানির এখন আর প্রয়োজনও নাই আমার বেশি দামের ক্লায়েন্ট, আমার তো প্রফিট প্রফিট আসতেছে। তো এই ধরনের মাইন্ডসেট কিছু কোম্পানি এখনো সেট করতে পারে নাই। তারা এখনো হচ্ছে না আমার দামি ক্লায়েন্ট লাগবে, আমি দামি ক্লায়েন্ট খুঁজতে থাকো। তো এই যে গ্লোবাল ক্রাইসিসের, আমি মনে করি এই গ্লোবাল ক্রাইসিসটাকে এইভাবে মানে আহ ইয়ে করা যাইতে পারে, মুখোমুখি এটাতে এভাবে এটাকে ওভারকাম করা যাইতে পারে, যে না আমি ছোট ছোট প্রজেক্ট নিয়ে চলতে থাকি, তো যখন আমার বড় ক্লায়েন্ট আসবে আমি ওটা অবশ্যই নিব। এটার কিছু মানে প্রতিফলন আছে, যেটা ডেভেলপার উপর খুব বেশি প্রভাব ফেলে। হয় কি, ধরেন আমি ওই বেশি দামের প্রজেক্ট পাইলাম না, তখন আমি বললাম যে আমার তো ভাই গ্লোবাল ক্রাইসিস চলতেছে, আমি তোমার স্যালারি দিতে পারতেছি না, স্যালারি লেট হচ্ছে, স্যালারি 2 দিন লেট হচ্ছে, স্যালারি আমি তোমাকে কমাই দিতে হবে, আমি তোমাকে বোনাস দিতে পারবো না, আমি তোমার ইনক্রিমেন্ট করতে পারবো না, ইনক্রিমেন্ট করলে অল্প কয় টাকা করতে পারবো, কারণ আমার গ্লোবাল ক্রাইসিস। কিন্তু আমি মনে করি কিছু কিছু জিনিস খেয়ালে রাখলে গ্লোবাল ক্রাইসিসটা গ্লোবালেই থাকতো, আমার কাছে আসতো না। আমি 2 কোটি টাকার প্রজেক্টটা না নিলে আমি 10 লাখ 20 লাখ টাকার প্রজেক্ট তো হিউজ আছে, ক্লায়েন্ট অভাব নেই। মনে হ্যাঁ হতে পারে যে একটু চেষ্টা করতে পারে ওই ধরনের, মানে ধরেন আমি ওই যে গুলিস্তানে আপনার প্রোডাক্টের যে দাম, সেই প্রোডাক্টটা যদি আপনার দোকানে ওঠে, পার্থক্য হবেই, প্রোডাক্ট একই, মার্কেটিং করে কিন্তু আপনি ইয়ে করবেন। এই ধরনের মানে গুলিস্তানে অনেকেই যায় মার্কেটিং করার জন্য। 20 লাখ টাকার প্রজেক্টে কিছুটা মার্কেটিং হবে, কিছুটা ঝামেলা হবে, কিছুটা ইয়ে হবে, কিন্তু আমার মার্কেটে আমি কিন্তু টিকে থাকতে পারতেছি। যারা এই পলিসিটা মানে অবলম্বন করতেছে মার্কেটে, তারা মূলত টিকে থাকতে পারতেছে। কিন্তু যারা মনে হয় যে না আমার ওইটাই লাগবে, ওই ছাড়া আমার কোম্পানি চলতে চালাবোই না আমি, তখন ভাই তার গ্লোবাল ক্রাইসিস শুরু হয়ে যায়, তার ডেভেলপার থাকে না, তার ডেভেলপার রাখতে পারে না, তার পজিশন কমাই ফেলতে হয়। আলটিমেটলি কি দাঁড়ায়, তার কোম্পানি আস্তে আস্তে নিচের দিকে যাইতে থাকে। আমরা এখন ফেস টু ফেস মানে এখন ফিল করতেছি না, 5 বছর পরে গিয়ে দেখবেন কিছু কোম্পানি নাই হয়ে গেছে, তাদের নামই নাই। আমি মনে করি যে এই একটা স্বভাব, দেই তাদের এই কারণে তারা নাই হয়ে যাবে। এই আর কি মিড লেভেল কোম্পানি সম্পর্কে এইটুকু। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কথাই বলছেন আপনি। সো আমি যদি আপনাকে বলি যে আসলে যারা হচ্ছে বা যারা দর্শক আছে আমাদের শুনতেছে, সেই উদ্দেশ্যে যে যারা বিগিনার তারা আসলে যে কোনো ভাবে যে কোনো সিস্টেমই হোক কোন কোম্পানিতে ঢুকে যাবে। এখন সেই কোম্পানি খারাপ হোক আর ভালো হোক, কমসে কম 6 থেকে 1 বছর মতো থাকা, থাকার পরে তার নিজের লেভেলটা নিজে কিন্তু হাই করতেছে, তখন অন্য একটা কোম্পানিতে গেলেও কিন্তু সে ভালো বেতনের চাপ জবও পাবে, প্লাস সে সম্মানটাও পাবে। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশে প্রথম প্রথম যারা ডেভেলপমেন্টে ঢুকে, প্রথম একটা বছর তাদেরকে ওইরকম প্রাপ্ত সম্মানটা দেওয়া হয় না। সম্মান আসলে প্রফেশনাল জায়গা হচ্ছে, সম্মানটা আসে কাজের কাজের কারণে। আপনি কাজ পারেন না, আপনাকে কেন সম্মান দিবে? তো প্রথম প্রথম আপনি যেহেতু কাজ শিখতেছেন, কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনাকে প্রাপ্ত যেই সম্মানটা আপনি চান সেটা আপনি পাবেন না কখনই। আপনাকে বলতে গেলে, সত্যি কথা বলতে যদি খারাপ শোনা যায়, অনেকটা গরুর মতো খাটাবে, এবং আপনি সহ্য করে সেই জিনিসটা অ্যাচিভ করতে হবে যে না, আমি 5 ঘন্টা বা 6 ঘন্টা বা 8 ঘন্টার জায়গায় আমি 12 ঘন্টা কাজ করব বা 10 ঘন্টা কাজ করব। একটা সময় একটা বছর এরকম ভাবে কষ্ট করে কাটান, দেন হচ্ছে আপনার লেভেলটাই যাবে অন্যরকম, পরে আপনার উপর দিয়ে আসলে কোম্পানি কথা বলতে চাবে না, বা আপনাকে হচ্ছে স্যালারি ইনক্রিজ করবে, বা কোম্পানি সুইচ করলে আপনি ভালো একটা পজিশনে কাজ করতে পারবেন। তো ওভারঅল আপনার এই ভিডিওটা ছিল ভয় পাবেন বা এই বিষয়গুলা, ওমর ফারুক ভাই একটা সম্মানিত ব্যক্তি, উনি যে যে কথাগুলা বলছে, উনি প্রায় 2 বছরের এক্সপিরিয়েন্স প্রোগ্রামিং হিরো থেকে সে কোর্স করে, সে একটা ভিন্ন একটা জায়গা থেকে আইটি সেক্টরে এসে সে দাপটের সাথে কাজ করতেছে। এন্ড তার নেক্সটে হয়তো বা আমি দোয়া করি সে 2-3 বছরের মধ্যে আরো একটা ভালো একটা জায়গায় যাবে। তো আমি মনে করি আপনাকে হচ্ছে একটু অ্যাক্টিভ হতে হবে। আপনি এই যে যেটা বললেন ভাই, যে অনেকে 2 বছর হয়ে গেছে কোর্স করছে এখনো জব পাইতেছে না, এটার কারণটা কিন্তু তাদের হচ্ছে মার্কেটিং পলিসি ভালো না, বা তাদের হচ্ছে যে কি বলে এটাকে সেলফ ডেভেলপমেন্ট, বা এটাকে কি বলে এটাকে কথা বলার যে কমিউনিকেশন স্কিলটাকে বলে হয়, কমিউনিকেশন স্কিল গ্যাপের কারণে কিন্তু তারা জব পাইতেছে না। তো আপনি না কিন্তু তারা সিস্টেম নিজেদের মানে বলেন। নিজেদের যে সেলফ মানে স্যাটিসফ্যাকশন ওইটাই নেই তাদের, যে আমি যে পারবো কি না, এমন হইতে হবে, মানে এমন হওয়া যাবে না যে না, আমি পারি না কিন্তু আমার কনফিডেন্স লেভেল হাই হ্যাঁ, হান্ড্রেড এবং পার্সেন্ট সেটা এবং হবে, সেটা অনেকে হলে আছে হবে ভাই, না। এবং অনেকে আছে কি করে যে হচ্ছে ছোট লেভেলের কোম্পানি যায় না,
তারা বড় লেভেলের হ্যাঁ হ্যাঁ, কোম্পানি এই আসা জিনিসটা থেকে তাদের খুবই আসলে সমস্যা। আস্তে 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 যতদিন আপনি যদি দেখেন একটা মাস কোড ছাড়া থাকেন, আপনি কিন্তু কোডের পরের পরের মাসে এসে কোড পারবেন না আপনি। অনেক ডকুমেন্টেশন দেখতে হবে, অনেক কিছু করতে হবে, অনেক কষ্ট করতে হবে একটা জিনিস করতে গেলে। বিষয়টা হচ্ছে এরকম, তারা জব খুঁজতে খুঁজতে দেখা গেছে যে তাদের স্কিলটা আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাচ্ছে। তো এই বিষয়টা করা যাবে না। তো সব মিলিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা ছিল ওভারঅল কনসেপ্টটা ক্লিয়ার করা। আপনি ভাইয়ের যদি কমপ্লিট ভিডিওটা দেখেন, আজকের ভিডিওটা কমপ্লিট কথাগুলো শোনেন, তাহলে আশা করি যে কোনো কোশ্চেন থাকবে না আপনার মাঝে। তো ভাই আপনাকে ধন্যবাদ আসলে আসার জন্য। এন্ড নেক্সট আপনাকে নিয়ে আরেকটা পডকাস্ট করবো হয়তো বা ভিন্ন একটা টপিকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই কিছু যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে, জাস্ট 10 সেকেন্ডে। তেমন কিছু বলার নাই, যে স্ট্রাগল করতে হবে। আপনার যা আল্লাহ ব্যবস্থা করে দেয় রিজিকের জন্য ওটাই গ্রহণ করতে হবে। এতে দুই নাম্বারই মানে আমার আরো ভালো লাগবে, এই আশাটা একটু কমায় ফেলতে হবে, আশা করি কিছু একটা হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এই আর সকলকে কি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।